যেহেতু একটা ইয়ার্ড হলে সেখানে শ্রমিক আসবে, সেই শ্রমিকের ওয়েলফেয়ার দেখা এবং সেই শ্রমিক যাতে প্রপারলি কাজ করতে পারে, এটাই শ্রম মন্ত্রণালয়ের কাজ। কিন্তু ধরুন আমি এতক্ষণ শুনলাম আপনাদের কাছ থেকে একটা শিপইয়ার্ড থেকে শুনলাম, মোটামুটি আমার মনে হয় এটাই বড় সমস্যা। আমি যখন আইএমওতে প্রথমবার গেলাম তখন এইটা নিয়ে প্রশ্ন উঠেছিল। সে প্রশ্ন শেষ হওয়ার সাথে সাথে আমি কিন্তু আমার আমার তরফ থেকে একটা আন্তঃমন্ত্রণালয়ের একটা কমিটি করেছিলাম এই দেখার জন্য যে কী কী সমস্যা আছে, সেটা একটা বই আকারে আমি সব মন্ত্রণালয়কে দিয়ে দিয়েছি। এটা মেন কাজ হচ্ছে শিল্প এবং বাণিজ্য দুইটা একত্রে। তো আমি এখন ফিরে গিয়ে আমি তাদের সাথে হয়তো বসার চেষ্টা করবো, আবার তাদেরকে ডেকে যে হোয়াট আর দ্য প্রবলেম, কী প্রবলেম আমি দেখেছি। এবং অ্যাকচুয়ালি আমি এইমাত্র জিজ্ঞেস করলাম যে মাত্র 16টা এ পর্যন্ত গ্রিন সার্টিফিকেট নিয়েছে, বাকিগুলো এখন পর্যন্ত নেয়নি। জুন মাস পার হয়ে গেছে, জুলাই চলছে, এবং আগামী আইএমও নভেম্বরে যখন হবে তখন এই প্রশ্নটা উঠবে যে বাকি শিপ ব্রেকিং ইয়ার্ডগুলোর কী হবে। তো সেটা এখন পর্যন্ত আমি যা ঠিক জানি না। এটা নিয়ে হয়তো আইএমওর সাথে আমাদের একটা নেগোসিয়েশন করতে হবে ফর এক্সটেনশন। এখন এই এক্সটেনশনের মধ্যে কতজন করতে পারবে, তাদের আর্থিক অবস্থা কীরকম, তারা আদৌ পারবে কি না, এটা আমি আশা করি যে আমি চলে যাওয়ার পর আমাদের শিল্প মন্ত্রণালয় থেকে তো রিকোয়েস্ট করে একটা ডেলিগেশন পাঠাবো যাতে তারা যাতে এই বিষয়টি অ্যাড্রেস করতে পারে। এই মুহূর্তে আমি এই বিষয়টি অ্যাড্রেস করতে পারছি না, যেহেতু আমি ওই মন্ত্রণালয়ের সাথে জড়িত না। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বাংলাদেশ হিসাবে যে আমাদের শিপ ব্রেকিং ইয়ার্ড এটা যেভাবে চলে আসছে সেখান থেকে অনেক আমরা আগে চলে আসছি এবং ওয়ার্ল্ড ক্লাসে যাওয়ার মতো অবস্থা আমাদের আছে। এখন দেখতে হবে যে কয়টা, এই যে আপনি যে বললেন আরও 100 কতগুলো আছে ইয়ার্ড, সেগুলো ছোটো ছোটো হতে পারে, কিছু বড় হতে পারে, কিছু মাঝারি হতে পারে, এর মধ্যে কতগুলো অ্যাকচুয়ালি আন্তর্জাতিক অঙ্গনে টিকে থাকার মতো অবস্থা আছে, সেটা তাদের নিজস্ব ব্যাপার দেখতে হবে। অর্থায়নের ব্যাপারটা এগেইন একটা অ্যাসোসিয়েশন আছে, আমি মনে করি সেই অ্যাসোসিয়েশনের তরফ থেকে এই বিষয়টি উঠালে ভালো হয়। আর যদি আমার কোনো সাপোর্ট দরকার হয় আমি ইনশাআল্লাহ সেটা শিপিং মন্ত্রণালয় থেকে এবং শ্রম মন্ত্রণালয় থেকে আমরা সেটা সাপোর্ট করব। আর যেটা আপনি বললেন যে ওয়ার্ল্ডে এখন আমরা নাম্বার 1, ইয়েস ওয়ার্ল্ডে নাম্বার ওয়ান হয়েছে, কিন্তু শুধু গ্রিনগুলো নিয়ে নয়, সবগুলো মিলিয়ে। সেইখানে আমাদের যদি এই নাম্বার কিছু কমতে পারে, কিন্তু যদি স্ট্যান্ডার্ড একটা আমরা জায়গায় থাকি, তাহলে আমার মনে হয় যে আমরা স্টিল উই ক্যান রিটেন নাম্বার 1 পজিশন। এর মধ্যে অনেকগুলো কারণ আছে, সেই কারণগুলো আমি ব্যাখ্যা করতে চাচ্ছি না, কেন আমরা রিটেন করতে পারবো। আর একটা জিনিস আছে যেটা বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ আমি মনে করি, ওটা হচ্ছে ম্যান পাওয়ার। মানে অনেক দেশে এই রেশিওতে ম্যান পাওয়ার নেই। তো সেই ম্যান পাওয়ার এবং কর্মক্ষম ম্যান পাওয়ার, মানে যারা বিলো বা 40-এর মতো যারা কর্মক্ষম, যাদের স্ট্রেংথে যারা কাজ করতে পারবে। তো আমাদের ম্যান পাওয়ার আছে, কাজেই আমাদের ম্যান পাওয়ার বা দক্ষ শ্রমিক, হাফ দক্ষ শ্রমিক, অদক্ষ শ্রমিক পেতে আমাদের কোনো অসুবিধা হচ্ছে না। সেই কারণেই আমরা হয়তো এই ইন্ডাস্ট্রিটাতে আমাদের প্রবেশ কিন্তু অনেক নতুন, এবার 85 বা 84, 86-এর দিকে এটা শুরু হয়েছিল। তো আশা করি যে আমাদের অ্যাটেনশন এখানে যাবে, কারণ আমরা চাচ্ছি যে একটা দুটো জিনিস তো আমাদের শিপিং লাইনগুলোকে যেভাবে বাড়াতে হবে, তেমনি একইভাবে আমাদের যে ইন্ডাস্ট্রিগুলো গড়ে উঠেছে এটার উপর ডিপেন্ডেন্ট করে, পার্টিকুলারলি যে স্টিল মিলগুলো, এবং প্রয়োজন আছে, কারণ আমাদের কনস্ট্রাকশন যে আকারে আসছে, আমরা স্টিল মিলের উপর ডিপেন্ডেন্ট অনেক ফর লোকাল কনস্ট্রাকশন। এটা একটা খুবই ইম্পর্ট্যান্ট একটা সেক্টর। এই সেক্টরটা এখন পর্যন্ত আমি মনে করি যে সেইভাবে আমরা নজর দিতে পারিনি, অন্যান্য সরকারও তদন্তি পারেনি। আগামীতে এগুলো নিয়ে আলোচনা করা দরকার আছে বলে মনে করি। অ্যান্ড আমি অ্যাটলিস্ট একটা ইনিশিয়েটিভ নেব যে অন্যান্য মন্ত্রণালয়ের সাথে বসার জন্য। আমি ওটা শুনেছি। এটা নিয়ে আমি বলেছি যে আমি গতকালকেই কিন্তু আমি চেয়ারম্যান এখানে ছিলেন এনবিআরের, আমরা পোর্টে অনেক কথাবার্তা বলেছি আমাদের পোর্টের অনেক সমস্যা নিয়ে। তো আমি যদি এটা জানতাম তাহলে আমি এনবিআর চেয়ারম্যানকে বলতাম যে আপনি ওনাদের অ্যাসোসিয়েশনের সাথে একটু বসেন। আমি আশা করি আমরা এই মাস বা আগের মাসে এনবিআর একটা বড় ধরনের আমাদের সাথে একটা মিটিং হবে, সেখানে আমি বলেছি যে শিপের
ওনার অ্যাসোসিয়েশন থেকে কাউকে হয়তো আমি দাওয়াত করে নিয়ে যেতে পারি, অ্যাজ এ গার্ডিয়ান অফ শিপিং মিনিস্ট্রি হিসাবে, গার্ডিয়ান হিসাবে নিয়ে যেতে পারি। তারা ওখানে উত্থাপন করুক এবং সেখানে সম্ভব হলে আমি যতটুকু সাপোর্ট দেবো। কারণ আমরা চাচ্ছি, আমরা শিপিং মিনিস্ট্রিকে চাচ্ছি যে আমাদের এই কলবরটা আরও বাড়ুক। আপনারা জানেন বিএসসির ব্যাপারে, আপনারা জানেন বিএসসি প্রফিট করছে, বাট এই প্রফিট মার্জিন আমরা আরও অনেক বাড়াতে পারি যদি আমাদের শিপ থাকে। ইতিমধ্যেই আমরা বিএসসি থেকে দুটো নিজের অর্থায়নের শিপ কিনছি। আর এই মাত্র কয়েকদিন আগে চিফ অ্যাডভাইজারের ওখানে যখন এই শিপিং মিনিস্ট্রি নিয়ে কথা উঠছিল, ব্রিফিংটা হচ্ছিল, তখন আমাকে বললেন উনিও চাচ্ছেন যে যাতে এই ব্যবসাটা আরও বাড়ুক, এবং সেই হিসাবে আমি অত্যন্ত আনন্দিত হলাম যে আমাকে সরকার আরও 3টা জাহাজ কেনার জন্য পয়সা দেবেন বিএসসিতে। তো আমরাও চেষ্টা করছি সরকারি সংস্থার যে জাহাজ সেগুলো যাতে বাড়ে, তেমনি বেসরকারি যারা আছে তাদের জন্য জাহাজ বাড়ে। তা একই সাথে আমি মনে করি যে এটার সাথে যদি সম্পর্কিত হয় আমাদের শিপ বিল্ডার্সরা, শিপ বিল্ডিং যারা করছে তারা যদি এতে এগিয়ে আসে, যারা জাহাজ তৈরি করবেন, যারা জাহাজ কিনবেন, যদি আমাদের শিপিং ইন্ডাস্ট্রি তো গড়ে ওঠে সেভাবে, তাহলে তো আমাদের অনেক সাশ্রয় হবে। আমাদের শিপিং ইন্ডাস্ট্রি কিন্তু মোটামুটি, শিপিং ইন্ডাস্ট্রি মানে শিপইয়ার্ডগুলো মোটামুটি বেশ ভালোই করছে। আমি এখানে একটা শিপইয়ার্ডে গেলাম, সেখানে শুনলাম যে যদিও সেগুলো কার্গো না, কয়েকটা তৈরি করেছেন টাগ, সেগুলো বিদেশে যাচ্ছে। তো কাজে একটার সাথে কিন্তু একটা রিলেটেড। যদি আমাদের এখানে এরকম বাড়তে থাকে তাহলে আমার একটা সময় আসবে যখন আমরা ওশেন গোয়িং জাহাজ তৈরি করতে পারবো। যদিও এখন কয়েকজন বলছে কয়েকটা ট্যাঙ্কার তৈরি করেছে, বাট আমরা বাল্ক ক্যারিয়ার হোক, আমাদের এখানে কন্টেনার ক্যারিয়ার বোধহয় খুব একটা নাই, এলএনজি ক্যারিয়ার। তো আমাদেরও প্ল্যান আছে যে সরকারিভাবে দুটো এলএনজি ক্যারিয়ার কেনা যায় কিনা। তো শিপিং ইন্ডাস্ট্রি ওভারঅল ইজ একটার সাথে আরেকটা কানেক্টেড। এটা না যে শুধু শিপিং মিনিস্ট্রি, এখানে ইন্ডাস্ট্রি কানেক্টেড, এখানে কমার্স কানেক্টেড, এখানে ফাইন্যান্স কানেক্টেড, এখানে বলতে গেলে ওয়ার্ক ফোর্স কানেক্টেড। তো এটা একটা বড় ইন্ডাস্ট্রি বাংলাদেশে, এবং বাংলাদেশে এটা অনেক বড় উজ্জ্বল এবং ভবিষ্যৎ বলে আমি মনে করি। স্যার, এই যে জাহাজ কাটার ক্ষেত্রে একটা বড় ইস্যু হচ্ছে পরিবেশের ছাড়পত্র। স্যার, এই জায়গাটায় আমরা প্রায় শুনি ওনাদের অনেক বেগ পেতে হয়, এটা যদিও এটা কিছু ক্রাইটেরিয়া মেনটেন করতে হয়, গভর্নমেন্ট তো নিশ্চয়ই রুলস রেগুলেশনের আলোকেই ওই জায়গাটা। আপনি যে যতগুলো প্রশ্ন করলেন এগুলো কিন্তু সবই ওয়ান প্যাকেজ। আপনি আলাদা যদি বলেন যে ফাইন্যান্স, আলাদা যদি বলেন পরিবেশ, এটা আলাদা না, একটা ওয়ান প্যাকেজে আমাদের মনে একটা চিন্তা করতে হবে। এটা নিয়ে আমার রিকমেন্ডেশন থাকবে যে একটা আন্তঃমন্ত্রণালয়ে বড় ধরনের বৈঠক ওনাদের সাথে, যারা শিপ ব্রেকিংয়ে আছেন, যারা শিপ লাইনারে আছেন, আমাদের পোর্টগুলো, সবাই মিলে আমার মনে একটা নীতিমালা তৈরি করা উচিত। মানে আমি আসে একরকম বললাম, তারপরে যখন পরিবেশ আসলো তখন তার যে স্ট্রিক্ট কতগুলো রুল আছে সেটা করতে গিয়ে হয়তো অনেকের সমস্যা হচ্ছে, সেগুলো নিয়ে আলোচনা করা দরকার। আর পরিবেশ তো ডেফিনেটলি এখন প্রায়োরিটি নম্বর 1 হয়ে গেছে ওয়ার্ল্ডে। তারপরেও পরিবেশের সাথে আমাদের ডেভেলপমেন্টের নিশ্চয়ই দরকার আছে। কাজেই পরিবেশ ডেভেলপমেন্ট, যেগুলো আমরা গ্রিন কনসেপ্টে চলে আসছি, গ্রিন ফ্যাক্টরি, গ্রিন পোর্ট, গ্রিন ইয়ার্ডস, তো সেটা আমার মনে হয় যে যেহেতু আমাদের দেশে ইন্ডাস্ট্রি গ্রো করতে হবে, এটা নিয়ে আমরা অচিরেই হয়তো বসবো এই পরিবেশের বিষয়টি নিয়ে। স্যার, ভেনেজুয়েলায় গত 1 বছর ধরে একটা জাহাজ দুর্ঘটনার পরে বাংলাদেশি 2জন নাবিক এখন ওখানে। এটা নিয়ে ডিজি শিপিং কাজ করছে, অন্যান্যরা কাজ করছে। আমি যতদূর জানি এটা নিয়ে যথেষ্ট অগ্রগতি হয়েছে। যেহেতু আপনারা জানেন এটা ক্রিমিনাল অফেন্স ছিল, ক্রিমিনাল অফেন্স একটা দেশে যখন হয় তখন তাদেরকে বের করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো এটা আপনি আজকে হয়েছে কালকে বের করতে পারবেন এমন না। কারণ সব দেশে, আমার দেশেও যদি এরকম হতো তাহলে হয়তো দেখতেন যে কত প্রসেসর। তারপরেও আমি বলবো যে একেবারে নিরাশা হওয়ার কিছু নেই, একটা আশাব্যঞ্জক ব্যাপার আছে। আরও ভেনিজুয়েলা তো অনেক দূরের দেশ, এমন বললেই তো চলে যাওয়া যাবে না, গিয়ে তো ওখানে কাউন্সেলিং করা যাবে না। তো আমি যতটুকু জানি যে আমাদের ডিজি শিপিং অফিস কিন্তু কনস্ট্যান্টলি
তাদের সাথে কাজ করছে। Sir, if I'm not doing a mistake, sir, you can add up. আমার জানা ছিল। Last night, if I'm not, if the Captain information is not correct. Captain Mahbub. Yes, if I'm not in mistake, last night he has been released. আচ্ছা যাই হোক, এটা আমি এখন কনফার্ম না হয়ে বলবো না, শোনা যাচ্ছে কিন্তু কনফার্ম না হয়ে এখন বলতে পারছি না। স্যার আপনি স্যার বিভিন্ন বিষয়ে কথা বলছেন, গ্রিন শোতে বলতেন যে এই খাতটা আপনারা কিন্তু পদক্ষেপের কথাগুলো বলেছেন। একটা হচ্ছে এনভায়রনমেন্টাল বিষয় আছে, একটা হচ্ছে ফাইন্যান্সের বিষয় আছে, আরেকটা হচ্ছে আপনার এই আমি তো মনে করি আরেকটি বিষয় যেটা আমাদের ডেফিনেটলি আছে সেটা হচ্ছে স্পেস। আমরা এই অতটুকু স্পেসের ভিতরে 113 114টা যখন আপনি এই ধরনের ইয়ার্ড হয় তখন এটা খুবই মানে একটা বিপদসংকুল হয়ে যায়। এখন আমাদেরকে দেখতে হবে যে আর কোনো জায়গায় এটাকে আমরা শিফট করতে পারি কিনা, শুধুমাত্র চিটাগাং ছাড়া বাইরে অন্য কোথাও করা যায় কিনা, তো সম্ভব কিনা সেটা দেখতে হবে। হয়তো ছোট বড় একটা ক্লাসিফিকেশনে যদি আসে যে মাঝারি সাইজের বা বড় শিপ, বড় জাহাজ যেখানে আসতে পারবে না সেখানে তো ছোটো শিপ আসতে পারে। কিন্তু এই যে কোস্টটা, এই কোস্টটার কিন্তু প্রয়োজন আছে। আপনারা জানেন যে অতি শীঘ্রই বে টার্মিনালের বিষয় নিয়ে শুরু হবে এবং এটা হবে একদম আপনার লাস্টে যে লাল দিয়া আছে কোথায় ক্যাপ্টেন, হ্যাঁ হ্যাঁ না হালিশহর বা কত কাছে, হালিশহর আর ভাটিয়ারে দূর কতটুকু। আপনি যখন একটা টার্মিনালগুলো যখন হয় তখন বিস্তৃত অনেক বেশি হয়। আপনি এখন চিটং পোর্টের যে পরিধি ছিল সেই পরিধি এখন কত বড় হয়েছে, হ্যাঁ। তো সো এখানে হয়তো 100-150 ইয়ার্ড হয়তো সম্ভব নাও হতে পারে। তাই আমাদেরকে অল্টারনেটিভ জায়গা খুঁজতে হবে যেখান থেকে অল দিস ফ্যাসিলিটিস, অনেক কিছু আছে করার। যদি আমরা এটাকে ইন্ডাস্ট্রি হিসাবে গড়ে তুলতে চাই তাহলে এখানে অনেক কাজ আছে যেটা হয়তো হয়নি অথবা উই ওয়ার ইগনোরেন্ট, খুব বেশি আমরা এদিকে নজর দেইনি। আশা করি যে নজর দেওয়ার বিষয়টি আছে। স্যার ওই যে ফ্লাইট ভেসেল প্রোটেকশন অ্যাক্ট নিয়ে কিছু কি বলা ছিল আপনার? অ্যাক্ট নিয়ে এটা অতীত আমার সাথে কথা বলেছিল আমাদের অ্যাসোসিয়েশন থেকে, সেটা নিয়ে আমি কিছুটা নড়াচড়া করেছিলাম। কিন্তু এখন আমার মনে হয় যে আমরা এখন যেহেতু তখন প্রথম দিকে ছিল, এখন যেহেতু আমরা কয়লা আনছি, কনস্ট্যান্টলি আনছি, আমাদের দুটো পোর্ট তো ব্যবহার হচ্ছে। একটা মাথার বাড়িতে কয়লা আসতেছে, যদিও একটা পোর্ট ডিক্লেয়ার হয়নি, বাট কয়লা আসছে ওখানে, ওর জন্য একটা টার্মিনাল করা হয়েছে। কয়লা আসছে আপনার পায়রা বন্দরে আলটিমেটলি, তারপরে কয়লা আসছে এই কোন জায়গায় রামপাল। সো আমাদের এইগুলো চালু রাখতে হলে তো কয়লা আনতে হবে, এবং কয়লা আনতে হলে বিদেশ থেকে ইম্পোর্ট করে আনতে হবে। এখন শুধু কয়লা নয়, অন্যান্য বিষয় যেটা আমাদের আইনে বলা আছে 25%, তাই না? 25% ফ্ল্যাগ ইউজ করতে হবে। তো 25% তো 50, তো 50-50 মানে এটা তো ভালো। এটা আমার মনে হয় যে সমস্ত মন্ত্রণালয়গুলোতে এটা মনে হয় ইমপ্লিমেন্ট করা উচিত, যারা যারা ইম্পোর্ট করছে। যদিও বাল্ক, আমাদের বেশিরভাগই তো বাল্ক ক্যারিয়ার, আমরা আনছিও কিন্তু এগুলো বাল্কে, হ্যাঁ, কন্টেনার ক্যারিয়ার আমাদের খুব কম। তো সেই জায়গাতে আমি মনে করি যে আছে অনেকগুলো পয়েন্ট। আমি জানি না সবগুলো কি উত্তর আমাকে দেওয়া সম্ভব কিনা, তবু আমি চেষ্টা করব। আরেকটা প্রশ্ন হচ্ছে যে এই যে আপনি শ্রম মন্ত্রণালয়টা আপনার অধীনে আছে, তো বলবো যে এই মুহূর্তে কি নির্দেশনা থাকবে আমি এখান থেকে বলতে পারবো না। একটাই বলবো, যারা গ্রিন ইয়ার্ড হতে পারবেন না, আনফর্চুনেটলি তাদেরকে এই ব্যবসা থেকে গুটিয়ে নিয়ে যেতে হবে। কাজেই যদিও জুন মাস চলে গেছে, তবুও হয়তো আমরা আইএমও থেকে একটা এক্সটেনশন নিতে পারি, বা সেটাও 3 থেকে 6 মাসের বেশি হবে না। কাজে ওনাদেরকে চিন্তা করতে হবে যে হাউ ফাস্ট। আমাকে এখান থেকে বলা হলো, যদিও আমি অ্যাসোসিয়েশনে আসিনি, এখান থেকে বলা হলো যে আরও কিছু তারা অলমোস্ট ইন কমপ্লায়েন্সে আছে এবং সেখান থেকে গ্রিন হওয়ার চেষ্টা হচ্ছে। তো আমি অনেকে গ্রিন ফ্যাক্টরি হলে এই দুর্ঘটনাগুলো একটু যেমন কমবে। আর দুর্ঘটনা যেটাই হোক না কেন, শ্রমিকের ব্যবসায় আমাদের শ্রমিক মন্ত্রণালয় বা লেবার মিনিস্ট্রি থেকে যথেষ্ট কিছু অনুদান ইত্যাদি আমরা দিতে পারি এবং লুক আফটার করতে পারি। সেই হিসাবে তার যে চিকিৎসার প্রয়োজন হয়, প্রোভাইডেড যে এই সব ফ্যাক্টরিগুলো ডেফিনেটলি তারা যদি রেজিস্ট্রেশন করে ফেলে থাকে, যারা আছে তার তো রেজিস্ট্রেশন আছে, যারা নতুন আছে আমাকে একটা সার্ভে করতে হবে যে হাউ মেনি রেজিস্টার্ড, হাউ মেনি নট রেজিস্টার্ড। থ্যাংক ইউ ভেরি মাচ।